প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আমরা আমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম সৃজনশীল প্রশ্নের বিভিন্ন জ্ঞানের স্তর, বিভিন্ন স্তরগুলো নিয়ে। আজকে আমরা বলেছিলাম যে আজকে আমরা আলোচনা করব আমাদের সৃজনশীল প্রশ্নের প্রাণ উদ্দীপক নিয়ে, কিভাবে একটি সার্থক উদ্দীপক তৈরি করা যায়। উদ্দীপক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন প্রণয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটি সার্থক ও মৌলিক উদ্দীপকের কারণেই একটি মানসম্পন্ন সৃজনশীল প্রশ্ন তৈরি হয়। তাহলে আমরা আসলে দেখি উদ্দীপক বিষয়টি আসলে কি। উদ্দীপক হলো নতুন একটি পরিস্থিতি সৃষ্টি করা। শিক্ষার্থী তার পাঠ্য বইয়ের মাধ্যমে যে জ্ঞান এবং অনুধাবন স্তরের অভিজ্ঞতা অর্জন করে, সেই অভিজ্ঞতা নতুন পরিস্থিতিতে অর্থাৎ উদ্দীপকের আলোকে কতটা সার্থকভাবে সে প্রয়োগ করতে পারে। অর্থাৎ পাঠ্য বইয়ের অর্জিত জ্ঞান দিয়ে নতুন কিছু সৃষ্টি করাই হচ্ছে, সৃষ্টি করানোর যে উদ্দীপনা তৈরি করে সেই উদ্দীপনাটাই হচ্ছে সেই উদ্দীপনাটাই হচ্ছে উদ্দীপক। আমরা আবারও আমাদের প্রথম ক্লাসের উদাহরণটাতে যাই। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের পাঠ্যপুস্তক থেকে যে জ্ঞান এবং অনুধাবন অর্জন করে, তা কোনো অসুস্থ মানুষের অসুস্থতার লক্ষণ দেখে তার উপর তার জ্ঞান ও অনুধাবন প্রয়োগ করে চিকিৎসা প্রদান করে। এক্ষেত্রে রোগী হলো শিক্ষার্থীর কাছে উদ্দীপক এবং চিকিৎসক হলো আমাদের সৃজনশীল প্রশ্নের শিক্ষার্থী। তাহলে একথা সুস্পষ্টভাবে বলা যায়, একটি মৌলিক ও যথার্থ উদ্দীপকই হলো সৃজনশীল প্রশ্নের প্রাণ। প্রাণহীন দেহ লাশ। ঠিক তেমনিভাবে প্রাণহীন উদ্দীপক অর্থাৎ যেই অকার্যকর উদ্দীপক ঠিক লাশ, যেটি শিক্ষার্থীর আসলে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো কাজে আসে না। প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে কোনো প্রশ্নের উত্তর দেয়া থাকে না। উদ্দীপক শিক্ষার্থীকে উত্তর প্রদানে সাহায্য করে। শিক্ষার্থীকে একটি কাঠামোর ভেতর ভাবতে সাহায্য করে। আমি যদি বিষয়টি এভাবে বলি, উদ্দীপক কোনো প্রশ্নের উত্তর নয়, উদ্দীপক শিক্ষার্থীকে নতুন একটি পরিস্থিতিতে নিয়ে যায়, অর্থাৎ একটি কাঠামোবদ্ধ চিন্তার ভেতর নিয়ে যায়। সেই কাঠামোবদ্ধ চিন্তায় শিক্ষার্থী তার জ্ঞান এবং অনুধাবন প্রয়োগ করে নতুন পরিস্থিতি মোকাবেলা করে। এই কাঠামোর ভিতর শিক্ষার্থী একটি নিয়ন্ত্রিত পরিবেশে থাকে, অর্থাৎ তার ভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করে দেওয়া হয়। তার এলোমেলো ভাবনাগুলোকে, বইয়ের প্রচুর জ্ঞান এবং অনুধাবনগুলোকে একটি কাঠামোর ভেতর নিয়ে তাকে একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে ভাবতে অনুপ্রাণিত করে এবং এই অনুপ্রাণিত করার কাজটি করে আসলে উদ্দীপক। শিক্ষকের কাজ হলো কাঠামোবদ্ধভাবে শিক্ষার্থীকে ভাবতে বাধ্য করা। শিক্ষার্থী সঠিকভাবে ভাবতে পারলেই ধরে নিতে হবে উদ্দীপকটি সঠিক হয়েছে। এবার আসা যাক উদ্দীপক তৈরি করার বিভিন্ন কৌশল। একজন শিক্ষক যখন উদ্দীপক তৈরি করবেন, উদ্দীপক তৈরি করার পূর্বেই তিনি পাঠ্য বইটি খুব ভালো করে বুঝবেন, পড়বেন এবং আত্মস্থ করবেন। আমি আবারও বলছি, শিক্ষক বইটি খুব ভালো করে পড়বেন, বুঝবেন এবং আত্মস্থ করবেন। একজন শিক্ষক যত ভালো করে বইটির মূল বিষয়গুলো বুঝতে পারবেন, আত্মস্থ করতে পারবেন, তিনি তত ভালো উদ্দীপক তৈরি করতে পারবেন। এখন একজন শিক্ষক বইটি ভালো করে পড়ে, পাঠ্যপুস্তকটি ভালো করে পড়ে প্রতিটি অধ্যায়ের শিখন ফলগুলো তিনি মনে রাখবেন। প্রয়োজন বোধে তিনি একটি খাতায় লিখে রাখবেন এবং এই শিখন ফলকে কাজে লাগিয়েই তিনি মূলত উদ্দীপক তৈরি করবেন। আমরা যদি একটু এই কথাগুলোকে যদি আরেকবার বলি, আমরা আসলে শিক্ষার্থীদেরকে যা শেখাই তার ফল যাচাই করাটাই হচ্ছে শিখন ফল। শিক্ষার্থীরা যা শিখলো তারা কিভাবে ফিডব্যাক দিল, অর্থাৎ যা শিখলো তারা সেটা কিভাবে সেটা তারা প্রয়োগ করলো, জানালো, সেটি আসলে শিখন ফল। এখন একজন শিক্ষক যদি শিখন ফলটি ভালো করে জানেন, তাহলে তিনি ভালো উদ্দীপক তৈরি করতে পারবেন। আমরা যদি ইসলামের ইতিহাসের
খোলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুকের বিষয়টি নিয়ে, ওমর ফারুককে নিয়ে যদি আমরা একটা উদ্দীপক তৈরি করি, এই অধ্যায়ে যদি একটা উদ্দীপক তৈরি করি, তাকে নিয়ে আলোচনা করি, তাহলে আমরা কিভাবে করব সেই বিষয়টি এখন আমি দেখাচ্ছি। আমরা যদি খোলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহুকে নিয়ে বিষয়টি নিয়ে উদ্দীপক তৈরি করতে চাই, তাহলে আমরা উক্ত অধ্যায়ের শিখন ফলগুলো আগে জেনে নিব। আমরা আমাদের পাঠ্য বইয়ের যে শিখন ফলগুলো সেখানে পাবো উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য, সেখানে রয়েছে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহুর চরিত্রের মানবীয় গুণাবলী, ন্যায় বিচারক, অনাড়ম্বর জীবনযাপন, গণতন্ত্রের মূর্ত প্রতীক, রাজ্য বিস্তার ও তার সামরিক অভিযানসমূহ। অর্থাৎ আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহুর সিলেবাসে, অর্থাৎ যে তার জন্য যে বইটি আমরা দিয়েছি, সেই বইটির মধ্যে এই বিষয়গুলোই হচ্ছে তার শিখনফল। এখন এই শিখনফলগুলোকে নিয়েই আমরা মূলত তার জ্ঞান যাচাই করব, সে যা শিখেছে তা যাচাই করব। এই যাচাই করার ক্ষেত্রে যদি আমি আমার যা আলোচনা করলাম তার 1 নম্বর বিষয়টি নিয়ে যদি কথা বলি, চরিত্রের মানবীয় গুণাবলী, হজরত ওমর ফারুকের চরিত্রের মানবীয় গুণাবলী, এই বিষয়টি নিয়ে যদি আমরা শিক্ষার্থীর যাচাই করতে চাই, তাহলে আমরা এই বিষয়টি নিয়ে কিভাবে উদ্দীপক তৈরি করব। আমরা উদ্দীপক তৈরি করার ক্ষেত্রে একটু কল্পনা করব যে এটি হচ্ছে মূল ভাব। মূল ভাবটি হচ্ছে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহুর চরিত্রের মানবীয় গুণাবলী। এটিকে যদি আমরা একটা গাছ কল্পনা করি, তাহলে এই গাছের কি থাকবে? শাখা থাকবে, শাখার পাশাপাশি প্রশাখা থাকবে। তাহলে এই মূল ভাবটিকে আমরা উদ্দীপকের প্রথম গাছ কল্পনা করি। এখন তার শাখাগুলো কি হতে পারে? শাখাগুলো হতে পারে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তার ভৃত্যের প্রতি যে মানবীয় আচরণ করেছেন, অর্থাৎ তিনি যখন ভৃত্যকে উঠে বসিয়ে তিনি নিজে রশি টেনে নিয়ে গিয়েছেন, পর্যায়ক্রমিকভাবে ভৃত্য এবং আমিরুল মোমিনিনের মধ্যে যে কোনো পার্থক্য নেই, সবারই যে শরীরের কষ্ট সমান হয়, সেই বিষয়টি, তার যে সাম্যবাদী চেতনা বিষয়টি, সেটিকে হচ্ছে আমরা প্রশাখা ধরব। তাহলে শাখা হচ্ছে তার মানবীয় গুণাবলী, প্রশাখা হচ্ছে ভৃত্যকে উঠে চড়িয়ে নেওয়ার ঘটনাটি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এখানে আবার প্রশাখার পরে আরও কিছু প্রশাখা, আমরা শাখা প্রশাখা কল্পনা করব। সেই আরেকটা শাখা যদি কল্পনা করি, ঠিক এভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু রাতের আধারে তিনি ছদ্মবেশে বিভিন্ন প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে বেড়াতেন। তিনি সেই ঘুরে বেড়াতেন এবং গোপনে প্রজাদের দুঃখ, কষ্ট, কষ্টের কথাগুলো শুনতেন এবং শুনে তিনি নিজে কাঁধে করে তাদের জন্য খাদ্য সামগ্রী বা বিভিন্ন বিষয় তাদের সমাধান করে দিতেন, খাদ্য সামগ্রী প্রদান করতেন এবং তাদের সমস্যার সমাধান করতেন। এই যে মানবীয়, একজন শাসকের মানবীয় গুণাবলী, এই বিষয়গুলো হজরত ওমর ফারুকের মানবীয় গুণাবলী বিষয়টি প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে একটি উপাদান হিসেবে কাজ করবে। আমরা যখন উদ্দীপক তৈরি করব, তখন এই বিষয়গুলোকে মূলভাবের সাথে এই বিষয়গুলোকেও আমরা অন্তর্ভুক্ত করব। দেখা যাক এই বিষয়টি নিয়ে যদি একটি উদ্দীপক তৈরি করতে চাই, তাহলে উদ্দীপকটি কেমন হয় আমরা দেখব। যে উদ্দীপকটি আসলে কেমন হয় সেই বিষয়টা আমরা বলি। জনাব ক তার বাসায় সোনিয়া নামক 10 বছরের এক বালিকাকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন। পাড়ার সবাই সোনিয়াকে জনাব কয়ের কন্যা হিসেবেই জানতেন, কেননা জনাব ক নিজে যা খান সোনিয়াকে তাই খাওয়াতেন এবং নিজে যে মানের পোশাক পরতেন সোনিয়াকেও ঠিক একই মানের পোশাক পরাতেন। তাছাড়া তিনি যখন কোনো সামাজিক অনুষ্ঠানে যেতেন, সোনিয়াকে তার গাড়ির পাশের সিটে বসিয়ে সে সকল সামাজিক অনুষ্ঠানে নিয়ে যেতেন। এই দৃশ্যগুলো দেখে অনেকেই ভুল করে সোনিয়াকে জনাব কয়ের কন্যাই ভাবতেন। আমরা আসলে এই উদ্দীপকটি, তাহলে এই উদ্দীপকে জনাব ককে হজরত ওমরের আদর্শ, অর্থাৎ আমরা যদি বলি জনাব ক এখানে হজরত ওমরের আদর্শকে অনুসরণ করেছেন, এটি জনাব কয়ের সাম্যবাদী চেতনা এবং তিনি এই সাম্যবাদী চেতনাটি আসলে হজরত ওমর ফারুকের সাম্যবাদী চেতনাকেই অনুসরণ করেছেন।
এবার নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি কিভাবে শিখন ফল ব্যবহার করে উদ্দীপক তৈরি করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই সহজ বিষয়টিকে আরেকবার একটু বর্ণনা করি, তাহলে তোমরা একটি সার্থক উদ্দীপক তৈরি করতে পারবে। কল্পনা করো তোমার বইয়ের শিখন ফল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহুর সাম্যবাদী চেতনা। তুমি মনে মনে সিদ্ধান্ত নিলে যে শিক্ষার্থীদের এই সাম্যবাদী চেতনার উপর তাদের অভিজ্ঞতা অর্জিত হয়েছে কিনা, জ্ঞান এবং অনুধাবন হয়েছে কিনা, বিষয়টি পরিমাপের জন্য তুমি একটি প্রশ্ন তৈরি করবে। এখন এই প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে তুমি যেটা প্রাধান্য দিবে, সাম্যবাদী চেতনা হচ্ছে মূল ভাব, এবং এই সাম্যবাদী চেতনার জন্য দুটি উদাহরণকে কাজে লাগাবে। সেটি হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ভৃত্যকে উটের পিঠে চড়িয়ে নিতেন এবং নিজে রশি টেনে নিতেন পর্যায়ক্রমে, সেই ঘটনাটি। আর দ্বিতীয় ঘটনাটি হচ্ছে তিনি রাতের আধারে প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অবস্থান, ছদ্মবেশে অবস্থান জানতেন এবং তাদের জন্য বিভিন্ন সমস্যার সমাধান করতেন। এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে তুমি একটি উদ্দীপক তৈরি করবে, অনেকটা কি করে, অনেকটা ছায়ার মতো করে, কল্পনা করে, কল্পনার ঘটনা দিয়ে তৈরি করবে। এ প্রসঙ্গে তোমাদেরকে একটি গানের উদাহরণ দিই, উদ্দীপক কেমন হতে পারে। যেমন ছায়া আসলে কি, আমরা অনেকদিন আগে আব্দুল করিমের, শাহ আব্দুল করিম মরমী কবি, মানে আমার গায়ক শাহ আব্দুল করিমের একটি গানের উদাহরণ দেই। সেই গানটি হচ্ছে এমন: গাড়ি চলে না চলে না, চলে না রে গাড়ি চলে না, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, পথে মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায়ে বুঝি মিলে না। এখানে অনেকগুলো লাইন আছে, সেই লাইনগুলো বাদ দিচ্ছি। তোমাদের বোঝানোর জন্য যে লাইনগুলো প্রয়োজন শুধু সেগুলোই বলছি। ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে, ডায়নামা বিকল হয়েছে, হেডলাইট দুইটা জ্বলে না। চলো একটু বিশ্লেষণ করি। চড়িয়া মানব গাড়ি বলতে বোঝানো হচ্ছে মানুষের শরীর, শরীরের ভিতরে আত্মা যাচ্ছে। যাইতেছিলাম বন্ধুর গাড়ি, অর্থাৎ মহাপ্রভু, আমরা পৃথিবীতে এসেছি, আবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফেরত যাব। তাহলে এই দেহ হচ্ছে গাড়ি। চড়িয়া মানব গাড়ি, যে কাঠামো গাড়ি, রূপকের অন্তরালে বর্ণনা করা হচ্ছে। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছিলাম। মধ্যপথে ঠেকলো গাড়ি, অর্থাৎ পৃথিবীতে অবস্থানকাল, উপায়ে বুঝি মিলে না। এখানে লাইনগুলো আর ব্যাখ্যা না করি, পরের লাইনগুলো একটু ব্যাখ্যা। ইঞ্জিনে ময়লা জমেছে, অর্থাৎ আমার ইঞ্জিন বলতে বোঝানো হচ্ছে আমার হার্ট বা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের যে শিরাগুলো আছে তার ভিতরে কোলেস্ট্রল জমে গেছে, সেই জন্য রক্ত প্রবাহে বাধাপ্রাপ্ত হচ্ছে। ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে, অর্থাৎ অস্টিওমোলোসিস হয়েছে, হাড় ক্ষয় হয়ে গেছে, এখন হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা হচ্ছে। ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে, ডায়নামা বিকল হয়েছে, ফুসফুস আগের মতো আর কাজ করে না, শক্তি উৎপাদন করতে পারে না। ডায়নামা বিকল হয়েছে, হেডলাইট দুইটা জ্বলে না, চোখ আর আগের মতো দেখতে পাচ্ছে না, অর্থাৎ চোখে ছানি পড়েছে। মানব শরীরের যে বর্ণনা রূপকের অন্তরালে দিয়েছেন শাহ আব্দুল করিম, সেটি হচ্ছে একটি উদ্দীপক। চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি, উপায়ে বুঝি মিলে না। ইঞ্জিনে ময়লা জমেছে, পার্টসগুলো ক্ষয় হয়েছে, ডায়নামা বিকল হয়েছে, হেডলাইট দুইটা জ্বলে না। অর্থাৎ রূপকের অন্তরালে মানব শরীরের কথা বর্ণনা করা হয়েছে। তাহলে এটি হচ্ছে একটি উদ্দীপক। যদি মানব শরীর নিয়ে কোনো প্রশ্ন করা হয়, এই উদ্দীপকটি ব্যবহার করে মানব দেহ সম্পর্কে প্রশ্ন করা যেতে পারে। তাহলে আসলে আমি উদ্দীপক বলতে বোঝাচ্ছি, আসলে উদ্দীপকের বিষয়টি আমি নিশ্চয়ই তোমাদের বোঝাতে পেরেছি। অর্থাৎ উদ্দীপক বলতে আমরা বুঝি যে সেই বিষয়টি, উদ্দীপক হচ্ছে একটি ছায়া, ছায়ার ভেতরে যখন তুমি তোমার অভিজ্ঞতাগুলো দেবে, তোমার জ্ঞান এবং অনুধাবনকে দেবে, তখন ছায়াটি মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবে। আর এটি হচ্ছে আসলে একটি সার্থক উদ্দীপক, এবং শিক্ষার্থীরা তাদের জ্ঞান দিয়ে সে ছায়ার ভিতর প্রবেশ করে এটি যে মানব দেহ তা বলতে শিখবে। এভাবেই আসলে একটি সার্থক উদ্দীপক তৈরি করা হয়। এবার আসি উদ্দীপক করার ক্ষেত্রে আমরা কি হিসেবে কাজে লাগাবো। আমরা যদি হযরত ওমর ফারুকের সেই ঘটনাটিতে আবার ফেরত যাই, তাহলে এভাবে বলতে পারি। একটি মূল ভাব নেবে, মূল ভাবের কিছু সাহায্যকারী ভাব থাকে, যেমন হযরত ওমর ফারুক চরিত্রের কিছু সাহায্যকারী ভাব আছে, যেমন সাম্যবাদ অর্থাৎ মানবতাবাদ, মানব প্রেম অর্থাৎ প্রজাদরদি, ন্যায় বিচার অর্থাৎ আইনের শাসন, অনাড়ম্বর জীবন অর্থাৎ সাদামাটা জীবন,
বিচক্ষণতা অর্থাৎ দূরদর্শিতা, সাহসিকতা, নির্লোভতা, আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস। তুমি মূল ভাব, যে কোনো একটি মূল ভাব নিয়ে তাকে সাহায্য করে সেই মূল ভাবগুলোকে জোড়া দিয়ে, অর্থাৎ মূল ভাব হচ্ছে গাছ এবং শাখা প্রশাখা হচ্ছে সাহায্যকারী ভাবগুলোকে নিয়ে শাখা প্রশাখা অন্তর্ভুক্ত করে তুমি একটি উদ্দীপক তৈরি করবে। উদ্দীপক তৈরি করার পূর্বেই তোমাকে প্রশ্নটি মাথায় রাখতে হবে, তুমি আসলে শিক্ষার্থীকে কি যাচাই করবে। প্রশ্নটি হচ্ছে তোমার কাঠামোবদ্ধ চিন্তা, সেই কাঠামোটি শিক্ষার্থীদের কাছে পরিষ্কার করার জন্য, সাহায্য করার জন্য উদ্দীপক তৈরি করবে। সেই উদ্দীপকের মাধ্যমেই শিক্ষার্থীরা তোমার প্রশ্নের জবাব দেবে। আর এভাবেই আসলে একটি উদ্দীপক তৈরি করা যায়। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখালাম সেটা হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহুর সাথে সাদৃশ্যপূর্ণ উদ্দীপক। উদ্দীপক বৈসাদৃশ্য ঘটনা দিয়েও কিন্তু উদ্দীপক তৈরি করা যায়। যেমন যে ঘটনাটি একটু আগে বলেছি, সেই বৈসাদৃশ্য ঘটনাগুলো দিয়েও কিন্তু উদ্দীপক তৈরি করা যায়। যেমন আমাদের পত্রপত্রিকাতে কিছু ঘটনা নিয়ে আমরা উদ্দীপক তৈরি করতে পারি। যেমন পত্রিকাতে প্রায় তো একটি মানবতা বিরোধী অপরাধের ঘটনা প্রায় পত্রিকায় প্রকাশিত হয়, যেমন গৃহকর্মী নির্যাতন। তো চলো এই বিষয়ের একটি, যদিও বিষয়টি নেতিবাচক, তাও তথাপি বোঝানোর স্বার্থে যেরকম একটি উদ্দীপক তৈরি করছি। উদ্দীপকটি হচ্ছে এমন: জনাব ক তার গৃহে 12 বছরের একজন বালিকাকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন। জনাব ক উক্ত গৃহকর্মীর সাথে সবসময় দুর্ব্যবহার করতেন এবং মাঝে মাঝে তিনি গৃহকর্মীকে শারীরিক নির্যাতনও করতেন। গৃহকর্মীর উপর তার অকথ্য নির্যাতন মাঝে মধ্যে গৃহকর্মী সে আর্তচিৎকার বাড়ির বাইরে শোনা যেত। তিনি সেই বালিকাটিকে উপযুক্ত পোশাক দিতেন না এবং পর্যাপ্ত খাদ্যও দিতেন না। শারীরিক নির্যাতনের কারণে বালিকাটি একদিন মারা যায়। এটি একটি দুঃখজনক ঘটনা, কিন্তু এটি তোমার আগের ঘটনাটির সাথে, সাম্যবাদী ঘটনাটির সাথে বিপরীত ঘটনা। আগের ঘটনাটি ছিল সাম্যবাদী। তুমি শিক্ষার্থীকে যদি সাম্যবাদী ঘটনাটি সংশ্লেষণ, বিশ্লেষণ এবং মূল্যায়নের দিকে নিয়ে যেতে চাও, তাহলে তুমি বৈসাদৃশ্যমূলক কোনো ঘটনা দিয়েও কিন্তু সেটি মূল্যায়ন করতে পারো। অর্থাৎ সাম্যবাদী ঘটনার বৈসাদৃশ্যপূর্ণ একটি উদ্দীপক দিলাম, উদ্দীপক দিয়ে শিক্ষার্থীকে তার পাঠ্য বইয়ের সাম্যবাদী ঘটনাটির বর্ণনা করার জন্য, যাচাই করার জন্য আমি প্রশ্ন তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি উদ্দীপকের বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এখন উদ্দীপক তৈরি করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সতর্কতাগুলো কি সেগুলো একটু বলছি। উদ্দীপক তৈরি করার ক্ষেত্রে পাঠ্যপুস্তকের কোনো অংশ সরাসরি গ্রহণ করা যাবে না। অর্থাৎ পাঠ্যপুস্তক থেকে কোনো বিষয় নিয়ে সরাসরি উদ্দীপক তৈরি করা যাবে না। উদ্দীপক হতে হবে মৌলিক, অর্থাৎ একটি উদ্দীপক শুধু একবারই ব্যবহার করা যাবে। উদ্দীপকের ভাষা হবে সহজ, সরল, আকর্ষণীয় ও সংক্ষিপ্ত। অপ্রয়োজনীয় শব্দ ও বাক্য বাদ দিতে হবে। উদ্দীপকে কোনোভাবেই প্রশ্নের উত্তর থাকবে না, এবং উদ্দীপক ছাড়া যদি একজন শিক্ষার্থী প্রশ্ন উত্তর করতে পারেন, উদ্দীপকের সাহায্য ছাড়াই যদি একজন শিক্ষার্থী সরাসরি প্রশ্নের উত্তর করতে পারেন, তাহলে বুঝে নিতে হবে উদ্দীপকটি ভুল হয়েছে। উদ্দীপক তৈরি করার ক্ষেত্রে কোনো ব্যক্তি, গোষ্ঠী, ধর্ম, সমাজ, রাজনৈতিক বিশ্বাস, প্রচলিত প্রথা, সরকারি সিদ্ধান্ত, বিভিন্ন আচার অনুষ্ঠান ইত্যাদির বিষয়ে কোনো নেতিবাচক উদ্দীপক তৈরি করা যাবে না। অনেক সময় বৈসাদৃশ্যপূর্ণ উদ্দীপক তৈরি করতে গিয়ে প্রচলিত ঘটনাগুলোর নেতিবাচক উদ্দীপক তৈরি করে অনেক সময় সমাজে একটি বিরূপ প্রভাব সৃষ্টি হয়। সুতরাং এই ঘটনাগুলো নিয়ে কোনো নেতিবাচক উদ্দীপক তৈরি করা যাবে না। উদ্দীপক তৈরি করার সময় শিক্ষক আগে থেকেই প্রশ্নের ভাবনাটি ভেবে নেবেন এবং সেই ভাবনা অনুযায়ী তিনিও কাঠামোবদ্ধ চিন্তা করে প্রশ্ন তৈরি করবেন, উদ্দীপক তৈরি করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা একটি সার্থক উদ্দীপক তৈরি করার কৌশল বুঝতে পেরেছ। আমি যদি ঘটনাটি খুব সংক্ষিপ্ত আকারে আরেকবার বলি, তাহলে উদ্দীপক তৈরির ক্ষেত্রে তোমাদের সহজ হবে। তোমরা যা করবে সেটা হচ্ছে, প্রথমে বইটি খুব ভালো করে পড়বে,
পাঠ্য বইটি ভালো করে পড়বে এবং সেখান থেকে শিখন ফলটি বের করে নিবে। শিখন ফলটি বের করে শিখন ফলের কি বিষয়ে প্রশ্ন করতে চাও সেই বিষয়টিকে একটি মূল ভাব ধরবে এবং এই মূল ভাবকে সমর্থন করে এমন সেই বিষয়গুলোকে সাথে করে নিবে। অর্থাৎ মূল ভাবটিকে তুমি গাছ কল্পনা করে তাকে মূল ভাবকে সমর্থন করা উদাহরণ দেয়, মূল ভাবকে সমর্থন করে বিষয়গুলোকে তুমি শাখা প্রশাখা কল্পনা করে নিবে এবং মূল ভাবটি স্ট্যাবলিশড করার জন্য সেই প্রসঙ্গগুলোকে ব্যবহার করে তুমি উদ্দীপক তৈরি করবে। উদ্দীপক তৈরি করার ক্ষেত্রে পূর্বে যেই সতর্কতাগুলোর কথা বলেছি সেই সতর্কতাগুলো অবলম্বন করবে এবং একটি সার্থক একদম যুক্তিসঙ্গত উদ্দীপক তোমরা অবশ্যই তৈরি করতে পারবে। মনে রাখবে, আজকে যদি কাজ শুরু করো আজকেই সার্থক উদ্দীপক হবে না বা মানসম্পন্ন উদ্দীপক হবে না। এটি একটি চলমান প্রক্রিয়া। তুমি ক্রমাগতভাবে অনুশীলন করতে করতেই একসময় তুমি অত্যন্ত চমৎকার উদ্দীপক তৈরি করতে পারবে। এ বিষয়ে আরেকটি কথা বলি, সৃজনশীল প্রশ্ন কখনোই আমরা যে আগের যে প্রশ্নগুলো ছিল এক বসায় প্রশ্ন তৈরি করে ফেলতাম, সৃজনশীল প্রশ্নটি সেভাবে তৈরি করা যায় না। তুমি যখন পড়াবে তোমার মনে যে ভাবনাগুলো আসবে এটা খাতায় লিখে রাখবে, সাথে সাথে উদ্দীপকটি লিখে ফেলবে। এরকম করে তুমি একটা প্রশ্ন ব্যাংক তৈরি করবে। তোমার মনে যে প্রশ্নগুলো আসবে, যে উদ্দীপকগুলো আসবে, যেহেতু এটি সৃজনশীল প্রক্রিয়া সেটি সবসময় হবে না। যখন তোমার মন ভালো থাকবে, তুমি খুব মনোযোগ দিয়ে যখন পড়াচ্ছ, তখন যে কথাগুলো মাথায় আসবে, অথবা তুমি পত্রিকা পড়ছো, টিভি দেখছো বা ইন্টারনেট দেখছো বা ফেসবুকে কোনো ঘটনা দেখছো, সেই ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে তুমি তোমার ডায়েরিতে লিখে রাখবে এবং সেটি তোমার পাঠ্য বইয়ের কোনো ঘটনার সাথে উদ্দীপক হিসেবে যায় কি না সেটিও লিখে রাখবে এবং পরবর্তীতে এই ঘটনাগুলো ব্যবহার করে তুমি সার্থক উদ্দীপক তৈরি করবে। আশা করি বিষয়টি তুমি বুঝতে পেরেছ। যদি আমরা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। আশা করি তোমরা সেই ক্লাসে উপস্থিত থাকবে এবং জ্ঞানমূলক প্রশ্ন কীভাবে তৈরি করতে হয় এবং জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি আগামী ক্লাসে উপস্থিত থাকবে। আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। আগামীতে দেখা হবে আমাদের তৃতীয় এপিসোডে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। আমরা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করব, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।